আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাগেরহাটের মাজারে দিঘিতে কুমিরে টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধার। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা। শিশু রামিসা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ। একে একে 18 জন সাক্ষী দিবেন আদালতে। 1 মাসের মধ্যে মামলার বিচার শেষ করতে চায় সরকার। জঙ্গল সলিমপুরে এখনো সক্রিয় 2 সন্ত্রাসী গ্রুপ। প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি মূল হোতারা। চাঁদা না দিলেই ধরে নিয়ে নির্যাতন চালানো হয় গোপন টর্চার সেলে। অর্থায়নের দুশ্চিন্তা নিয়েই 9,38,000 কোটি টাকার বাজেট তৈরির প্রস্তুতি প্রায় চূড়ান্ত। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে চায় সরকার। এখন শুনবেন বিস্তারিত। বাগেরহাটে খান জেহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ভোর 4:30টার দিকে মাজার ঘাট থেকে 7 বছরের ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রাত 8:30টার দিকে দিঘির একটি ঘাটে শিশুটি গোসল করতে নামলে তাকে টেনে নিয়ে যায় কুমির। তার চিৎকার শুনে শুরুতে মাজারে থাকা স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়দের সাথে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসও। স্থানীয়রা জানান, ফাতেমার মা একজন মানসিক প্রতিবন্ধী। মায়ের সাথে মাজারেই থাকতো ফাতেমা। আসলে এটি হৃদয় বিদারক ঘটনা। এখানকার বাতাসটা আসলে বেশ ভারী হয়ে আছে দুইটি কারণে। সেটি হলো যে আমরা যদি দেখি যে কোনো শিশুর মৃত্যু হয়েছে, তাহলে সেই বাড়িতে আমরা দেখি যে মানুষের আহাজারি, মানুষ স্বজনদের কান্নাকাটা, কিন্তু এখানে একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ হলো যে সেই যার আসলে কলিজার ধন, সেই হতবাগা মা, সে জানে না যে তার সন্তানটা আসলে না ফেরার দেশে চলে গেছে। তিনি নির্বাক, তিনি আসলে জানেন কি জানেন না বা বোঝেন কি বোঝেন না, সেটি আসলে বোঝাটা বেশ খানিকটা মুশকিল। কারণ হলো তিনি মানসিক ভারসাম্যহীন। আমরা সেই মাকে দেখেছি এখানে নির্বাক বসেছিল এবং তার সন্তানের যে পোশাকটি, সেই পোশাকটি হাতে নিয়েই তিনি আসলে বসে আছেন নির্বাক। এই শিশুটি এখানেই 1 বছর যখন বয়স, তখন থেকেই এই শিশুটি এই মাজারে আসে মায়ের সঙ্গে। তখন থেকেই এই শিশুটির এখানে বেড়ে ওঠে। শিশু রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সাক্ষ্য নেওয়া হবে আজ। গতকাল সকালে আদালতে হাজির করা হয় মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের এজলাসে শুনানি হয়। অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এই মামলার স্পেশাল পিপি আজিজুর রহমান দুলু। শুনানিতে রামিসা হত্যার বর্ণনা তুলে ধরেন তিনি। গত 24 মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। এই মামলার মোট সাক্ষী 18 জন। 1 মাসের মধ্যে বিচার শেষ করতে চায় সরকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পেশাল পাবলিক প্রসিকিউটর জানান, আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজা প্রদানের আহ্বান জানানো হয়েছে। বলেন, 164 ধারায় জবানবন্দি দেওয়ার পর বিচার বিলম্বিত করার সুযোগ নেই। সেই জঙ্গল সলিমপুরে এখনো বন্ধ হয়নি চাঁদাবাজি। চট্টগ্রামের ভয়ঙ্কর এই জনপদে বসবাসরতদের অভিযোগ, 2 বাহিনীর সদস্যদের এখনো সক্রিয় অবস্থান রয়েছে। চাঁদা না দিলে নিয়ে যায় গোপন টর্চার সেলে। যৌথ অভিযানের পর প্রশাসন নিয়ন্ত্রণে নিলেও ধরা পড়েনি মূল হোতারা। চাঁদা চাইলে পুলিশকে জানাতে বলছেন কর্মকর্তারা। প্রায় 3,100 একর আয়তনের জঙ্গল সলিমপুর। পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা বসতি, যেখানে কিছুদিন আগেও ছিল সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের নিরাপদ আস্তানা। যৌথ অভিযানের পর এখন প্রশাসনের নিয়ন্ত্রণে বলা হলেও ভেতরের চিত্র ভিন্ন। ইয়াসিন ও রোকন সহ তাদের বাহিনী গা ঢাকা দিলেও জঙ্গল সলিমপুরে বসবাসরতদের অভিযোগ, এখনও বন্ধ হয়নি চাঁদাবাজি, নির্যাতন। বাহিনীর অনেকে প্রকাশ্যে ঘুরছে। ঘরবাড়ি, রাস্তা নির্মাণ সহ যে কোনো কাজে একাধিক গ্রুপকে দিতে হয় চাঁদা। বসবাসরতদের দাবি, পাহাড়ে এখনও আছে বাহিনীর গোপন টর্চার সেল। চাঁদা না দিলে সেখানে নিয়ে গিয়ে চলে নির্যাতন। মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়। প্রশাসন নিয়ন্ত্রণে নেয়ার পরও জঙ্গল সলিমপুরে কিভাবে হচ্ছে এই চাঁদাবাজি? মূল হোতাসহ 2 বাহিনীর সবাই অধরা কেন? প্রকাশ্যে বা গোপনে কেউ চাঁদাবাজি করলে ভুক্তভোগীদেরকে পুলিশের সহায়তা নিতে বললেন এই কর্মকর্তা।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 4,000-এর বেশি সদস্য গত 9 মার্চ যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে নেয় প্রশাসন। কিন্তু 24 মে মধ্যরাতে র্যাবের ক্যাম্পে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা তাদের শক্তিমত্তা জানান দেয়। এরপর 31 মে পরিদর্শনে গিয়ে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবচেয়ে বড় বাজেট, স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটাতেই এই বৃদ্ধি। অর্থায়ন নিয়ে আছে দুশ্চিন্তা, তারপরও বড় বাজেটের পথে হাঁটছে নতুন সরকার। সবকিছু ঠিক থাকলে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। বড় হবে ঘাটতির অঙ্ক, আকার দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। প্রায় 7 লাখ কোটি টাকা রাজস্ব খাত থেকে প্রাপ্তির আশা করছে সরকার। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, আর মূল্যস্ফীতির হার 7.5%-এর মধ্যে বেঁধে রাখতে চায় সরকার। মূল্যস্ফীতির অসহনীয় চাপ দীর্ঘদিন ধরেই সহ্য করছে দেশের বিপুল সংখ্যক মানুষ। আয়ের তুলনায় ব্যয়ও বেশি হচ্ছে কয়েক বছর। কর্মসংস্থানেও নেই সুখবর। এমন এক কঠিন সময় এসেছে বাজেট, আর কয়েকদিন পরই বিশাল অঙ্কের ব্যয় প্রস্তাব নিয়ে জনগণের সামনে হাজির হবে নতুন সরকার। প্রশ্ন হচ্ছে, বাজেটে কি মিলবে স্বস্তি? বাস্তবায়ন নিয়ে যথেষ্ট শঙ্কা থাকলেও জিডিপির প্রায় 14% বৃদ্ধি করে চলছে বাজেট দেবার প্রস্তুতি। ব্যয়ের অঙ্ক দাঁড়াতে পারে 9,38,000 কোটি টাকা। পরিচালন ও অন্যান্য এবং এডিপিতে রাখা হচ্ছে বড় অঙ্কের অর্থ। ব্যয় বিভাজনে লক্ষ্য করলে দেখা যায় পরিচালন ব্যয়ে 67% অর্থ রাখা হচ্ছে। এছাড়া এডিপি, ঋণ ও অগ্রিম এবং খাদ্য হিসাবে যাবে অর্থ। 5% দেশজ উৎপাদন তথা জিডিপির শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে ধারাবাহিক বৃদ্ধির মাধ্যমে নিয়ে যেতে হবে এবং তার মাধ্যমে গুণগত পরিবর্তন করতে হবে। বৈষম্য লাঘবের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত। সেই জন্যে আমরা চাচ্ছি যে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে বিনামূল্যে করার। বাজেট যত বড় করার চিন্তা হচ্ছে, ততই বড় হচ্ছে ঘাটতির অঙ্ক। সবকিছু ঠিক থাকলে প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হতে পারে 2,43,000 কোটি টাকা। বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে ঘাটতি অর্থায়ন নিশ্চিত করা হবে। অন্যদিকে বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানের সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের উপর, তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস। ঋণ পুঞ্জীভূত হয়েছে এবং ঋণের বোঝা চাপিয়ে আমাদের সাধারণ মানুষকে নুজ্জ করে দিয়ে গেছে। ব্যাংক ব্যবস্থার 1/3 তারা লুণ্ঠন করে নিয়ে গেছে। আমরা সবসময় বলেছি যে অর্থনীতির গণতন্ত্রায়ন, অর্থাৎ অর্থনীতিতে সবার অংশগ্রহণ। অর্থনীতিতে যদি সবার অংশগ্রহণ থাকে তাহলেই কিন্তু ডেমোক্রেটিক ডিভিডেন্ড পাওয়া দরকার। বাজেটে ব্যাংক খাত থেকে ধরা হচ্ছে বড় ঋণ লক্ষ্য, যার আকার দাঁড়াতে পারে 1,12,000 কোটি টাকা। ব্যাংক বহির্ভূত খাত থেকেও নেওয়া হবে ঋণ। 3 লাখ কোটি টাকার এডিপির মধ্যে প্রকল্প ঋণ ও অনুদান থেকে নেওয়া হবে 37%। যদি আমার বাজেট ঘাটতিটা বড় হয়ে যায়, সেইটা সমস্যাকে আরো গভীর করে দেবে, আরো জটিল করে দেবে। কারণ এটা তো যেহেতু সাপ্লাই সাইডের প্রবলেমটা অ্যাড্রেসড, শুধু ঘাটতি দিয়ে তো হবে না, কিন্তু বাজারে যে টাকাটা ঢুকে যায় এটা কোথাও না কোথাও দেখা দেবে। প্রবৃদ্ধি বাড়াতে সম্ভব হবে না, কারণ সাপ্লাই সাইডের প্রবলেমগুলো তো সংস্কার ছাড়া